হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও ভালো আছি। আর আজকে দিনটা হচ্ছে রবিবার। টাইম হচ্ছে ওই ৭:৩০ কি ৭:৩০ নাগাদ। না সরি ভুল বললাম, ৭:৩০ নাগাদ। আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে কুয়াশা সকাল সকাল। আর এইদিকে দেখো মাঠ। এটা হচ্ছে আমাদের মাঠ, খেলার মাঠ। আমাদের বাড়ির সামনেই মাঠটার এত কুয়াশা মানে এপার থেকে ওপার দেখা যাচ্ছে না। তো ভাবছো তো এত কুয়াশায় কোথায় যাচ্ছি? আজ হচ্ছে সোমবার। আজ যাচ্ছি ভোলে বাবার নাম করে, মায়ের অপারেশন, আজ ওটি আছে। মাকে তো কালকে আমি আর বাবা মিলে গিয়ে ভর্তি করে দিয়ে এসেছি। সব ডকুমেন্টস সব কিছু আমি ফর্ম ফিল আপ করেছি। বন্ড পেপারেও আমি সব কিছু সাইন টাইন করিয়ে দিয়ে মাকে ভর্তি করে দিয়ে আমি আর বাবা তো তোমরা দেখেছো আগের ব্লগে যে রিটার্ন করেছি। কারণ ওটা তো নার্সিং হোম, ওখানে তো থাকতে দেবে না, সেহেতু আমরা আর কেউ থাকিনি। আর আজ সকাল সকাল একদম বেরিয়ে যাচ্ছি আমি, বাবা আর আমার বর, তিনজন মিলে যাচ্ছি। হচ্ছে মায়ের আজ ওটি রয়েছে সেহেতু। আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে কুয়াশা। আর এই কুয়াশার জন্য জানো তো অনেকটা পরিমাণে ট্রেনগুলো লেটে আসছে। এটাই স্বাভাবিক, ট্রেন লেটে আসা, তাই না? কারণ এত পরিমাণে কুয়াশাতে ট্রেন তো দেখতেই পাবে না রাস্তাঘাট। তো এখানে স্টেশনে এসে দেখি দাদু এসেছে। দাদু আসার কথা ছিল, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো এত পরিমাণে কুয়াশা পড়ছে হয়তো আসবে না, কিন্তু দেখলাম যে না, এসেছে। আর এটা হচ্ছে আমাদের কাকিনাড়া স্টেশন, দেখতে পাচ্ছ? দাঁড়াও তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখা যায় আমাদের স্টেশনের অবস্থাটা কী। আর এটা হচ্ছে আমার বাবা বসেছে, তোমরা তো কোনদিন আগে হয়তো দেখেছো, তাও আজকে একবার দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কুয়াশা একদম চারিদিকে, একদম যেন পুরো কাকিনাড়া স্টেশনটাকে ঢেকে নিয়েছে। আচ্ছা হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলি। আজকে মানে এই কদিন ধরে আমার একটু ব্লগটা এদিক ওদিক হবে। আশা করি বুঝতেই পারছো, এত বড় একটা অপারেশন এদিক ওদিক সব তো দৌড়ে আমাকেই করতে হচ্ছে, সেই জন্য। দাঁড়াও এক সেকেন্ড, এখানে লাইটটা জ্বালিনি কারণ প্রচণ্ড পরিমাণে অন্ধকার। তো আশা করি বুঝতেই পারছো বাড়ি চলে এসেছি। তো সেই তখন সকালে দেখা হচ্ছে, তারপর তোমার সাথে আর দেখা হয়নি। তার কারণ কী বলতো, আমি হসপিটালে গেছি। আর প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল, তোমাদের তো তখন দেখালে আমি সকালবেলা। তো প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল। তারপর হচ্ছে আমি যখন যাই তখন সবে হসপিটাল ওপেন হচ্ছিলো, সব পরিষ্কার টরিষ্কার করছিলো। তো আমি গিয়ে ডাক্তারকে ফোন করা বা আরও যাদের মানে যেই দাদাটার সাথে আমার সমস্ত কিছু ছিল মানে ডকুমেন্টসগুলো, সেই দাদাটাকে ফোন করেছিলাম, কারণ ওনারা কেউ এসেছিলো না। তো 9টার সময় ডাক্তার আসে, ডাক্তারের সাথে কথা বললাম। তার আগে একটু মায়ের সাথে দেখা করতে গেছিলাম। মাকে মানে দেখে ঠেকে নিয়ে তারপর আমরা নিচে বসেছিলাম। তারপর ওটির জন্য ডাকলো। তো যেটা মানে খুশির খবর বলতেই পারো, যে অপারেশনটা সুস্থ মতন সমস্ত কিছু মিটে গেছে, এটাই অনেক। তো ওখানে বাবা রয়েছে, আর যেহেতু হয়েছে অপারেশন তো বাবাকে তো থাকতেই হবে। তো বাবা থেকে গেছে, আমি চলে এসেছি, আমি আর আমার বর চলে এসেছি। এখন রান্না করছি, তো তোমাদের তো দেখাবো অবশ্যই। ভোলে বাবার কৃপা করে সুস্থ মতন মানে আমার মায়ের অপারেশনটা হয়ে গেছে, এটাই অনেক বড়। তো এখন তো মানে কি বলবো, স্লাইন চলছে, সব কিছুই হচ্ছে, তোমরা তো জানোই আশা করি অপারেশন হলে কি হয়। তো চলো কি রান্না করছি তোমাদের একবার দেখিয়ে দিই। শুধু একবার দেখো আমার ঘরের অবস্থা। এই এসে থেকেই শুরু করেছি, এসে স্নান টান করেছি, করে এত কিছু করতে করতে না লেট হয়ে গেছে। আর ঢুকেছি হচ্ছে 1টা বাজে, 1টা কি 1:15 মতন বেজেছে, তখন ঢুকেছি। এদিকে দেখো রাধা গোপাল স্নান হয়ে গেছে, এটা আমার বর দিয়েছে। কারণ হচ্ছে আমি মাছ ধুচ্ছিলাম, তারপর হচ্ছে জল টল ভরলাম, আর হচ্ছে ওইদিকে ভাত ফাত মানে চাল ঠাল ধুলাম, সব কিছু বাসন টাসন মাজলাম, সেহেতু আমার বর স্নান করে আগে রাধা গোপাল দিয়ে দিয়েছে। আর এদিকে তো ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, আমি অবশ্যই এক্ষুনি পরিষ্কার করে নেবো, কোনো অসুবিধা নেই। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, আশা করি মাছ ভাজা হয়েও গেছে, এবার উল্টাবো। এদিকে দেখো ভাতটা হয়েও গেছে। সবই ঠিক আছে, আমার মাছটা ভাজলে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে, জানো তো, যদি বাই চান্স মাছ ভেঙে যায় সেহেতু। তো আসার সময় মাছ নিয়ে এসেছিলাম। আর আসার সময় একদমই বলতে পারো, যখন আমরা মাছ বাজারে ঢুকছি সমস্ত সবাই যেন উঠে যাচ্ছে, এরকম একটা অবস্থা, জানো না তো, মানে আমরা এতটাই লেটে গেছিলাম। তো এদিকে মাছ টাছ ভাজা হয়ে গেলে তারপরে আলুটা ভেজে নেব। আবার এই সুইচটা জানো তো, গ্যাসের এই সুইচটা আস্তে দিলে আবার গ্যাসটা নিভে যায়, ভীষণ অসুবিধা হয়। আর এটা প্রচণ্ড আস্তে আস্তে জ্বলে। আর আমার বর ভাতটা বসিয়েছে, ব্যাকা বসিয়েছে হাঁড়িটা। যাই হোক, তো চলো এখনকার মতন এইটুকু, তোমার সাথে আর পরে দেখা হচ্ছে, টাটা। তোমরা তো তখন দেখতেই যে আমি বাড়ি চলে এসেছি। আমি বাড়িতে চলে এসেছি তার কারণ হচ্ছে রান্নাবান্না করতে হবে, সেহেতু বাবা বলে তুই বাড়ি চলে যা। আর বাবা ওখানে থেকে গেল, যেহেতু আজকে ওটি হচ্ছে, বুঝতেই পারছো, থাকাটা তো স্বাভাবিক, মানে বাবার তো থাকাটা দরকার, কিন্তু থাকার মেন দরকারটা ছিল আমার। কিন্তু যদি আমি থাকতাম তাহলে কি হতো বলো তো, এদিকে রান্নাবান্না না কেউ কিছুই করতে পারতো না, তো খাওয়া দাওয়াও হতো না। আর ওখান থেকে আস্তে আস্তে 6টা বেজে যেত, 6টার পরে কি আর হতো, তাই না? সেহেতু বাবা বলে তুই চলে যা। কিন্তু এখানে এসে আমি প্রচণ্ড পরিমাণে টেনশন করছিলাম যে কী হচ্ছে না হচ্ছে।
যাই হোক এদিকে দেখো মিক্সারটা বসিয়েছি, কিন্তু আমি যেহেতু এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, তোমরা জানো যে আমি শিলনোড়ায় বেটে অভ্যস্ত। আমি না জলটা বেশি দিয়ে দিয়েছি, যার দরুন মিক্সিটা হতে একদম পাতলা হয়ে গেছিলো মশলাটা। তো আমার বর বলল, ঠিক আছে আমি করে নিচ্ছি, তুমি গিয়ে মাছটা ভাজো। তো আমার বর আমি মাছটা ভাজতে গেছিলাম, আর এইদিকে হচ্ছে মিক্সিটা চালিয়েছি। আর এইদিকে আমি তো বাড়িতে আসতে না আসতে সবাই মিলে ছেঁকে ধরেছে যে মায়ের অবস্থাটা কেমন আছে। আমার মায়ের তো অপারেশন হয়ে গেছে, কিন্তু অবশ ছিল তো ততক্ষণ ব্যথা যন্ত্রণাটা টের পাইনি, কিন্তু অবশটা কাটতে না কাটতে ভীষণ পরিমাণে ব্যথা যন্ত্রণাটা শুরু হয়ে গেছে। এটাই তো স্বাভাবিক, তাই না? অতটা বড় একটা সেলাই, তারপর যতটা বড় একটা অপারেশন হয়েছে, এটাই যন্ত্রণা করাটাই তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক এদিকে দেখো একটুখানি দুপুরবেলা শুয়েছিলাম, যেহেতু 5:30টার সময় ঘুমতে উঠছি পরপর 2 দিন ধরে। তো একটুখানি ঘুম পাচ্ছিল, আর প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা তো করছিল, কিন্তু জানো কি, তার থেকে বেশি আমার কান্না পাচ্ছিল। এমনকি আমি নার্সিংহোমে তো আমি কেঁদেই ফেলেছিলাম আমার মাকে ওটিতে দেখে। ওটিতে দেখার আগে যখন আমি গেছিলাম হসপিটালে, ফার্স্টে আমি গেছিলাম ঢুকতে, আমাকে একমাত্র ঢুকতে দিয়েছিল যেহেতু লেডিস ওয়ার্ড বলে। তো না পরে দিয়েছিল, কিন্তু প্রথমে সকাল সকাল না আমাকেই দিয়েছিল। তো তখন যখন স্লাইন চলছিল, ঢুকতে না ঢুকতেই মাকে ওই অবস্থায় দেখি না ভীষণ পরিমাণে ভেঙে পড়েছিলাম গো। কেন বলো তো, প্রথম দেখলাম, আগে তো কোনোদিনও দেখিনি, সেহেতু। আর আমি যতদূর জানি যে আমি হওয়া থেকে শুরু করে বা আমি হওয়ার পরে বা তার আগে আমার মায়ের কিন্তু কোনো রকম কোনো অপারেশন হয়নি। তো এটা মায়েরও ফার্স্ট টাইম, আর এটা হচ্ছে আমারও ফার্স্ট টাইম। কিন্তু কি করব বলো, তাও একটা কষ্ট তো লাগে, তাই না? ভীষণ পরিমাণে কষ্ট লাগছিলো, কান্না পাচ্ছিল, ওটিতে দেখেও কান্না পাচ্ছিল। আর ওটি থেকে বেরিয়ে যখন আমার মাও কেঁদে ফেলে চোখটা ছলছল করছিল, তখন তো আমার আরও বেশি কান্না পেয়ে গেছিলো। যত চাইছিলাম যে না মায়ের সামনে কান্না করব না, কিন্তু যখন বাড়ি চলে এসেছিলাম মাকে রেখে, বিশ্বাস করো আমি না মায়ের সামনে কেঁদে ফেলেছি। আর এই যে বাড়িতে এসেছি, এসে তো কাজের মধ্যে ছিলাম, ঠিক আছে, কিন্তু বারবার জানো তো মায়ের কথা ভীষণ মনে পড়ছিল। যত রাতটা গড়িয়ে আসছে তত বেশি কষ্ট লাগছিলো, জানো তো। কিছু খেতে পাচ্ছিলাম না, তার কারণ হচ্ছে যে আমি খাবো, আমার মাটা কি খাচ্ছে না খাচ্ছে, এই জন্য না ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিলো। আর স্লাইন চলছে, এখন তো কিছু খেতেও দেবে না, সেহেতু খুব কষ্ট হচ্ছিলো গো। তো যখন বাবা এলো, তখন তো বাবা বললো যে হ্যাঁ, অবশটা কাটতে না কাটতে ভীষণ যন্ত্রণা করছিল। আমার শুনে আরও বেশি জানো তো কান্না পাচ্ছিলো। এমনকি জানো, তোমাদের এখন আমি ভয়েস দিচ্ছি, এখন আমার চোখটা না একদম কী বলবো, ভরে এসেছে, এখন যেন টুপিয়ে জল পড়বে। আর সারাটা দিন মাকে ছাড়া একা একা থাকতে, বিশ্বাস করো, ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিলো গো। এই কষ্ট হয়তো কাউকে বলে বোঝানো যাবে না। কেঁদে তো ফেলছি অনেকবারই, আমার বর অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কী আর করব বলো? মাকে ছাড়া তো জীবনেও কোনোদিনও এরকমভাবে থাকিনি, প্রথমবার থাকছি, ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে গো। সে 14 বার মা বলে ডাকতে গিয়েও যেন মুখটাতে যেন তো আটকে যাচ্ছে, এতটাই পরিমাণে কষ্ট লাগছে তখন। তো যাই হোক, ওইদিকে সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়েছি, ঘর-ফর ঝাড় দেওয়া থেকে শুরু করে জল-টল তুলে নিয়েছি। এবার হচ্ছে বাসনটা মেজে নেওয়ার পালা। তো এদিকে বাসন মাজা হয়ে গেছে, এবার আমি চলে এসেছি বাসনগুলোকে রাখতে। বাইরে যা যা জল ছিল সমস্ত কিছু ভরে নিয়েছি, কারণ বাবা আসবে, এসে মুখ হাত পা ধোবে, স্নান-টান করবে। সেহেতু এগুলো আগে না আমি করে নিচ্ছি, ঝটপট করে কাজগুলো। জলটা বিশেষ করে ভরে রাখতে হয়েছে। তো আগে আমি বাইরের জলটা ভরে রেখেছি, তারপর এখন ওই খাওয়ার জলের 1-2 বালতি ছিল সেটা ভরে নিচ্ছি। আর তার আগে তোমরা দেখলেই ঘর ঝাড় দিয়েছি। তো বাবার ঘরটা ঝাড় দিয়েছি, বাইরেটা ঝাড় দিয়েছি, আমার ঘর, রান্নাঘর সব মিলিয়ে সমস্ত কিছু ঝাড়-ফাট দিয়ে নিয়েছি। এবার বাইরেটা যা সমস্ত কাজ ছিল সব কিছু হয়ে গেছে। এদিকে বাবাও না, এতক্ষণে বাবা আসেনি। বাবাকে ফোন করেছিলাম, বাবা আসছে। মা তো ছাড়তে চাইছে না, তার কারণ হচ্ছে মাও তো একটু ভয় পাচ্ছে না। যেহেতু প্রথম এরকম হয়েছে, নার্সিংহোমে সারারাত একা একা থাকবে, বুঝতেই পারছো, ভয় হওয়াটা স্বাভাবিক। আর আমার তো রাতেরবেলা বিশেষ করে এই একটা চিন্তাতেই কেটে গেছে যে মা ওখানে রয়েছেটা কী করে, ব্যথা যন্ত্রণার মধ্যে ঘুমাচ্ছেটা কী করে। আমার তো যেন এই ভাবতে ভাবতেই যেন আমার সারাটা দিন যেন তো চলে যাচ্ছে, আর আমি তো খালি খালি কাঁদছি, আর আমার বর আমাকে খালি খালি সামলাচ্ছে। তো যাই হোক, এদিকে কি অনেক দিন ধরে হয়ে গেল ব্যাগটা নিয়ে এসেছি, কিন্তু ব্যাগটা খালি করা হচ্ছিল না। কী করব, এত কাজ পড়ে গেছিলো না, পরপর তো খালি করা হচ্ছে না। বুঝতেই পারছো আমার একার হাতে সমস্ত কিছু, তো আমি সব কিছু সব দিকটা না সামলে উঠতে পারছি না গো। ভিডিও দিতে হয়তো একটু লেট হচ্ছে, কিন্তু কি করব বলো, ভিডিও এডিট করা এগুলো করার জন্য তো একটু টাইম চাই। তো সেইটা টাইমটা না আমি করে উঠতে পারছি না গো, হসপিটাল দৌড়াদৌড়ি করতে করতে। তো যাই হোক, এইদিকে আমি তোমার সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, কারণ এটা তো আর আমি 1-2 দিনের ব্যাপার না, কয়েকটা মাসের ব্যাপার, কয়েকটা মাস আমাকে এখানে থাকতে হবে। সেহেতু ভাবলাম বেকার ব্যাগটা রেখে দিয়ে আর জায়গা খালি করে দিই, বেকার ওই ভরে রেখে কোনো লাভ নেই, এতে আমাদেরই আরও অসুবিধা হচ্ছে।
সেই কথা ভেবে যথারীতি যেমন ভাবনা তেমন কাজ, যথারীতি আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর এদিকে চলে এসেছি সবজিপাতিগুলো গুছিয়ে রাখতে। আমার মা একটা ঝুড়ির মধ্যে আলু, পেঁয়াজ যা সবজিপাতি থাকে সব কিছু রেখে দেয়। আর আমার তো ওরকম হয় না, আমার ভীষণ অসুবিধা হচ্ছিলো জিনিস খুঁজতে। সেহেতু আমার মায়ের তো ২ টো ঝুড়ি কেনা ছিল, নতুন মা কিনে রেখেছিল অনেকদিন আগেই। মা তো জানতো না যে ঝুড়িটা এইভাবে ইউজ হয়ে যাবে। যাই হোক, তো আমি বললাম তা আমি বললাম না, তো আমি করে নিলাম যে সমস্ত কিছু আলাদা, আলাদা করে নিয়েছি। এখন আমি চালাচ্ছি আমার গোটা সংসারটা আমার মায়ের। ওটাকে আমি আমার মতন করে নিয়ে চালানোর চেষ্টা করছি। আর এইটুকুনি পরে আর ভিডিও করিনি, তার কারণ আমি না ঘুমিয়ে পড়েছিলাম, উঠে তো খেতেও পারিনি। তো চলো এইটুকুনি ভিডিও তাহলে থাক।